সফলতাতে এসেছি সন্ধেবেলা, একটু চা তো খেতেই হয়। নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। করোনার অতিমারি কাটিয়ে মোটামুটি আস্তে আস্তে আমরা সকলেই একটু বেরোতে শুরু করেছি। আর এখন শীতকাল অর্থাৎ নভেম্বর মাস, এই নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বাঁকুড়া, বিষ্ণুপুর, জয়পুর, মুকুটমণিপুর এই সমস্ত ট্যুরিস্ট স্পটগুলি নিয়ে আপনাদের একটি ট্যুর গাইড আমি দেখাবো। তো বন্ধুরা, যারা অনেকেই ভাবছেন যে দূরে কোনো জায়গায় ট্যুরে যাবেন না বা এবছর কাছে পিঠেই কোথাও বেড়াবেন, তাহলে এই সমস্ত ট্যুরিস্ট স্পটগুলি আপনাদের জন্য আদর্শ। আজকে এই ভিডিওতে আপনাদের জানাবো জঙ্গল, পাহাড়, বিভিন্ন রকমের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কিছু দর্শনীয় স্থান। তো বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণরূপে। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আজকের এই ভিডিওতে থাকছে 2 রাত্রি এবং 3 দিনের একটি ট্যুর প্যাকেজ, যার মধ্যে বিষ্ণুপুর, বাঁকুড়া, জয়পুর জঙ্গল এবং তাছাড়াও আরও অন্যান্য কিছু ট্যুরিস্ট স্পটগুলি নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে শুরু করছি কামারপুকুর রামকৃষ্ণ মিশন থেকে। অর্থাৎ এই ট্যুরটা বিভিন্নভাবে আপনারা শুরু করতে পারেন বা বিভিন্ন দিক থেকে দেখতে পারেন, কিন্তু আমরা কামারপুকুর রামকৃষ্ণ মঠ থেকে শুরু করব। যেহেতু কলকাতা থেকে এই রামকৃষ্ণ মঠ অর্থাৎ কামারপুকুরের দূরত্ব 100 কিলোমিটারের কিছু বেশি, এইখান থেকে তাই আমরা শুরু করছি এবং এটাই সব থেকে কাছের স্পট হবে। এবার আসা যাক কিভাবে আসবেন। কলকাতা থেকে ছোট গাড়িতে বা ট্রেনে আসতে পারেন। লকডাউনের পরে কিছু কিছু ট্রেন শুরু হয়ে গেছে চলা, অর্থাৎ কিছু লোকাল ট্রেনও চলছে। তবে সেক্ষেত্রে বাস বা লোকাল ট্রেনে ভরসা না করে এই মুহূর্তে যদি আসেন তাহলে পার্সোনাল কারে আসাই ভালো। কলকাতা থেকে কামারপুকুর আসতে পার্সোনাল কারে বা প্রাইভেট কারে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। গোঘাট যদি ট্রেনে আসেন তাহলে আরামবাগ লোকাল বা গোঘাট লোকাল পর্যন্ত, আরামবাগ বা গোঘাট স্টেশন পর্যন্ত আসতে পারেন। তারপর অটো বা টোটো ধরে বা ট্যাক্সি ধরে চলে আসতে পারেন এই কামারপুকুর রামকৃষ্ণ মঠে। এছাড়াও কলকাতা বা ধর্মতলা থেকে কিছু প্রাইভেট বা সরকারি বাস আছে, সেই বাসেও আসতে পারেন। তো বন্ধুরা, কামারপুকুর আপনাদের অতি পরিচিত এবং এই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আগেই। তো বন্ধুরা, যদি কামারপুকুর সম্বন্ধে বিস্তারিত দেখতে হয় তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন। এই কামারপুকুর একটি খুবই জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। এখানে শ্রী রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব অর্থাৎ গদাধরের বিভিন্ন জীবন কাহিনী এবং ছোটবেলাকার বিভিন্ন চিত্র এখানে এলে দেখতে পাবেন এবং গ্রামীণ পরিবেশ খুবই ভালো লাগবে। তো এই ডে 1-এ রামকৃষ্ণ মঠ, জয়রামবাটি এবং জয়পুর ঘুরে নেবেন। কামারপুকুরে এসে প্রথমেই যেটা আপনাকে করতে হবে, বেলা 11টার মধ্যে প্রসাদ কুপন সংগ্রহ করে নেবেন, কারণ এখানে প্রসাদ খাওয়ানো হয় এবং মন্দিরেই প্রসাদ পেয়ে যাবেন। অর্থাৎ দুপুরের লাঞ্চটা এখানেই করতে পারবেন। প্রসাদ বিতরণ শুরু হয় বেলা 12টা থেকে এবং প্রসাদ বিতরণের ভিডিও আছে আমার চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেটা দেখে নিতে পারেন। মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত। তারপরে আবার বিকাল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। দুপুরের লাঞ্চ সেরে তারপরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আপনারা চলে আসুন জয়রামবাটি মাতৃ মন্দির অর্থাৎ মা শারদা দেবীর মন্দিরে। এই জয়রামবাটি হলো বাঁকুড়া জেলায় অবস্থিত। কামারপুকুরের মতোই প্রসিদ্ধ এই জয়রামবাটি। এখানে মা শারদা দেবী জন্মগ্রহণ করেছিলেন।
এই সন্ধে পর্যন্ত জয়রামবাটিতে কাটিয়ে সন্ধ্যের সময় চলে আসুন জয়পুর। জয়পুর ফরেস্টের প্রান্তে রয়েছে 2-3টি রিসর্ট। সেই রিসর্টগুলির মধ্যে বনলতা রিসর্ট এবং বনফুল রিসর্ট। এই রিসর্টগুলিরও ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই রিসর্টগুলি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং গ্রাম্য প্রাকৃতিক পরিবেশের মধ্যে জঙ্গলের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। এই রিসর্টগুলিতে গাড়ি পার্কিং থেকে শুরু করে সমস্ত রকমের সুযোগ সুবিধা পাবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো বনলতাতে এসেছি সন্ধেবেলা, একটু চা তো খেতেই হয়, তাই চা নিলাম। চাটা খুব সুন্দর করে এখানে, অবশ্যই এলে টেস্ট করবেন। আর রসগোল্লা এই মুহূর্তে শেষ হয়ে গেছে, তবে গরম গরম হচ্ছে, তো ওটাও টেস্ট করবেন। বিগ সাইজ রসগোল্লা 20 টাকা 25 টাকা এরকম পিস আছে। বনফুল রিসর্টে থাকলে উপরি পাওনা ট্রি হাউস বা কটেজ বা টেন্টে থাকতে পারবেন। আর বনলতা রিসর্টে থাকলে সেখানে এমু বা টার্কি বা কারকনাথ বিভিন্ন রকমের সবজি তাদের ফার্মে চাষ করা, গরুর দুধ থেকে ঘি সমস্ত কিছুই টেস্ট করতে পারবেন। এবার আসা যাক ডে 2, অর্থাৎ সকাল হবে আপনার জঙ্গলের কিছু নাম না জানা পাখির ডাকের। অর্থাৎ এই জয়পুর জঙ্গলের সৌন্দর্য উপভোগ করবেন সকালবেলা উঠেই এবং মর্নিং ওয়াক সেরে নিতে পারেন জঙ্গলের আশেপাশে বিভিন্ন জায়গাগুলি হেঁটে ঘুরে। সকালে ব্রেকফাস্ট করে জয়পুর জঙ্গলের আশেপাশে সমুদ্রবাঁধ এবং জঙ্গলের কিছু সৌন্দর্য উপভোগ করে নিতে পারেন। ঘন সবুজ শালের জঙ্গল এবং মাঝ বরাবর দিয়ে কালো পিচের রাস্তা চলে গেছে সোজা বিষ্ণুপুরের দিকে। এবার ব্রেকফাস্ট করে সেখানে বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যেতে পারেন, কারণ বিষ্ণুপুর হলো মল্লরাজাদের শহর এবং বহু পুরনো শহর। জয়পুর থেকে বিষ্ণুপুরের দূরত্ব 12 থেকে 14 কিলোমিটার, সময় লাগবে 30 মিনিট মতো। বিষ্ণুপুরের ভিডিও আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডিটেলস দেখতে হলে দেখে নিতে পারেন। বিষ্ণুপুরের যে পুরনো মন্দিরগুলি রয়েছে সেগুলো কোথা থেকে শুরু করবেন দেখা, তাহলে কিভাবে কভার করবেন সমস্ত জায়গাটা সেটা দেখে নিন। প্রথমে চলে আসুন রাসমঞ্চ। এখানে কিউআর কোড বা অনলাইনের মাধ্যমে একটি টিকিট বুক করে নেন। মাথাপিছু 20 টাকা টিকিট লাগবে, তবে ছোট বাচ্চা অর্থাৎ 10 বছরের নিচে বাচ্চার কোনো টিকিট লাগবে না। এই একটি টিকিটের মধ্যে আপনি 3টে মন্দির দর্শন করতে পারবেন। এবার চলে আসুন শ্যামরায় মন্দির, জোরবাংলা মন্দির, মদনমোহন মন্দির, দলমাদল কামান, এছাড়াও রয়েছে লালবাঁধ। সঙ্গে যদি শনিবার আসেন তাহলে বিষ্ণুপুরে পোড়ামাটির হাট দেখতে ভুলবেন না। বিকেলবেলা এখানে বসে পোড়ামাটির হাট। তাছাড়াও রয়েছে ছিন্নমস্তা কালী মন্দির, সেখানেও পুজো দিতে পারেন। খুবই জাগ্রত মায়ের মন্দির।
বিষ্ণুপুর ঘুরে দুপুরের লাঞ্চ সেরে আপনারা চলে আসুন গনগনি, অর্থাৎ এটি পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু বিষ্ণুপুর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে গড়বেতার পাশেই অবস্থিত শিলাবতী নদীর পাশেই রয়েছে এই গনগনি। এটি হলো একদম ন্যাচারাল স্পট। এই গনগনি শিলাবতী নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয়েছে এরকম এক বিচিত্র রকমের ভূমিরূপ, যাকে ভৌগোলিক ভাষায় বলা হয় ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। পড়ন্ত বিকেলে সূর্যাস্তের সময় এই গনগনি রূপ আগুনের মতো লাগবে এবং গোল্ডেন কালার, যেটা দেখে আপনি অভিভূত হয়ে যাবেন। একে বলা হয় বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। গনগনিও বর্তমানে একটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পট এবং পিকনিক স্পট। শুধু যদি গনগনি আসতে চান এবং গনগনির ভিডিও আমার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডিটেলস দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এবার সন্ধে নামলেই আপনারা চলে আসুন মুকুটমণিপুরের উদ্দেশ্যে। গনগনি থেকে মুকুটমণিপুরের দূরত্ব প্রায় 2 ঘন্টা। এই মুকুটমণিপুরকে বলা হয় বাঁকুড়া জেলার রানী, অর্থাৎ কংসাবতী ড্যামকে ঘিরে তৈরি হয়েছে বিশাল জলাধার এবং এই জলাধারকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল পর্যটন কেন্দ্র, যেখানে হাজার হাজার মানুষের ঢল নামে শীতকালে। নাইট স্টে করুন মুকুটমণিপুরে। পরদিন সকাল অর্থাৎ ডে 3 শুরু করবেন মুকুটমণিপুর ড্যামের ওপর সূর্যোদয় দেখে। আর যদি বর্ষাকালে আসেন, এই মুকুটমণিপুর ড্যামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তবে খুব গরম ছাড়া সারা বছরই আসা যায় এই মুকুটমণিপুরে। মার্চ মাসে এলে উপরি পাওনা পাবেন লাল আগুনের মতো পলাশ। রাস্তার 2 ধারে সারি সারি পলাশ গাছ ফুটে রয়েছে লাল আগুনের মতো পলাশ ফুল, এবং মনে হবে গাড়ি থামিয়ে প্রত্যেক মাকেই ছবি তুলি। সারা দিনটা মুকুটমণিপুরে ঘোরাফেরা করুন এবং তাছাড়াও আশেপাশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে নিতে পারেন। তাছাড়াও বোটিং করতে পারেন বা নৌকা বিহার করতে পারেন এই ড্যামের ওপরে। আশেপাশের কিছু দর্শনীয় স্থান হলো মুসাফিরানা, ডিয়ার পার্ক, পরেশনাথ পাহাড়। তো বন্ধুরা, যখনই দুপুর গড়িয়ে বিকেল হবে তখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারেন, কারণ এবার ফেরার পালা। তো এই ছিল আমার 2 রাত্রি এবং 3 দিনের ট্যুর প্যাকেজ। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আপনাদের অভিজ্ঞতাও জানাতে ভুলবেন না। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।